শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবছর বাণিজ্য মেলায় পলিথিনের ব্যবহার বন্ধ থাকবে। বিকল্প হিসেবে জেডিপিসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় পাটের ব্যাগ কিনতে হবে। মেলায় কোনো স্টলে পলিথিন ব্যবহার হলে তাদের পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি। এবারের মেলায় রপ্তানি খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 11টি দেশের অংশগ্রহণে 324টি স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে বাণিজ্য মেলার 30তম আসর সাজানো হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে টিকেটিং এর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এই বছরে মেলা থেকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক তথা পলিথিন বর্জন করেছি। পলিথিনের ব্যাগ চলবে না এখানে। যারা পলিথিনের ব্যাগ আনবে, ব্যাগে তারা তাদের নিজস্ব পণ্য বহন করবে, তারাও ওই যে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন, শ্রেষ্ঠ স্টল যে আমরা নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করি, এটা তারা পুরস্কারের জন্য যোগ্য হবে না, বিবেচিত হবে না। দর্শক, বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে এই মুহূর্তে, যেহেতু আর মাত্র 2 দিন সময় আছে মাঝখানে। এই বাণিজ্য মেলার প্রস্তুতি সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চল থেকে সহকর্মী ফারজানা রিয়া। ফারজানা রিয়া, আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে প্রস্তুতি কেমন আছে? সময় তো খুব বেশি নাই এবং স্টল প্যাভিলিয়ন তো এবার বেশ বাড়ানো হয়েছে আমরা জানি, যেহেতু শীতের সময়। সবকিছু মিলিয়ে প্রস্তুতির বিষয়ে আমাদেরকে একটু জানান। শাহাদাত, যেমনটি বলছিলেন যে বাণিজ্য মেলা যেহেতু শুরু হবে আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা জাস্ট 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন স্টল মালিকেরা। আপনি আমার পিছনে একটু দেখতে পাবেন যে আসলে সকাল থেকেই কিন্তু এখানে তার কাটা পেরে কিংবা কাঠ নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছেন। যেহেতু বাণিজ্য মেলা বাংলাদেশের ক্ষেত্রে একটি ট্রেডিশন হিসেবে পরিচয় পেয়ে গেছে, সেহেতু এই মেলাকে ঘিরেই কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েই থাকে প্রতি বছর। আর এই বছর এই বাণিজ্য মেলাকে ঘিরে যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে পলিথিনের ব্যবহার বন্ধ করা। এই বিষয়ে কিন্তু কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে সকালে এখানে মেলার পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন হয় এখানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি কিন্তু বলেছেন যে আসলে এই বাণিজ্য মেলায় কোনো ধরনের পলিথিনের ব্যাগ ব্যবহার করা হবে না। এর বিকল্প হিসেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন সহায়তা রয়েছে এবং তারা পাটের ব্যাগ বিক্রি করবেন মেলায়। স্টল থেকে কিন্তু দেখা যাবে যে 100 টাকার ব্যাগ তারা 20 টাকায় এবং 75 টাকার ব্যাগ 15 টাকায় কেনার সুযোগ রয়েছে ক্রেতাদের জন্য। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে তাদের চলাফেরার যেন কিছুটা স্বস্তি থাকে এই বছর, সেহেতু কিন্তু দেখা গেছে যে 324টি শুধু স্টল রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাকি জায়গায় তারা খোলামেলা রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে দূর দূরান্ত থেকে যেই দর্শনার্থীরা আসেন তাদের চলাফেরা কিংবা বিশ্রামের জন্য সুবিধা হয়, সেই দিকটি কিন্তু বিবেচনা করা হয়েছে। এছাড়া যদি বলি যে এই 324টি স্টলের মধ্যে কিন্তু 6টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এই 6টি দেশের মধ্যে কিন্তু রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া, তুরস্ক এবং পাকিস্তান। এই 6টি দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার আয়োজিত হয়েছে। এছাড়া যদি বলি যে যেহেতু আর 3 দিন হাতে সময় আছে, এই 3 দিনের মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন এখানে স্টল মালিকেরা। সকাল থেকে কিন্তু তারা এখানে ব্যস্ত রয়েছেন। এছাড়া যদি বলি যে এবারের মেলায় কিন্তু বলা হয়েছে যে রপ্তানি খাত এবং রপ্তানি আয়কে কি তারা বেশি প্রাধান্য দিয়েছে। সব কিছু মিলে বলা যায় যে সব ধরনের প্রস্তুতি এখন চলছে। খুব দ্রুত আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে শুভ সূচনা সেটা আমরা দেখতে পাবো। 1 তারিখ প্রধান উপদেষ্টা মেলা উদ্বোধন করবেন। তো শাহাদাত, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। দেশের স্বর্ণবাজারে নতুন করে রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় প্রতি ভরিতে সর্বোচ্চ 1575 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি 2,29,000 টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার থেকে সারা দেশে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে উল্লেখ করে
রোববার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,29,431 টাকা। একই সঙ্গে 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি 2,18,992 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের দাম পড়বে 1,87,732 টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম ভরি প্রতি 1,56,531 টাকা নির্ধারণ করা হয়েছে। ভারত থেকে কম দামে সুতা আমদানিতে অসম প্রতিযোগিতার মুখে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের বস্ত্রশিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 50টি স্পিনিং মিল। এতে প্রায় 2 লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে। সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা বিটিএমের। রোববার এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। দীর্ঘদিন ধরে দেশের স্পিনিং শিল্প নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা, কাঁচামালের সংকট এবং আর্থিক সহায়তার অভাবে শিল্পটি টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিটিএমএ বলছে, ভারত থেকে কম দামে সুতা বাংলাদেশে ডাম্পিংয়ের ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশের স্পিনিং মিলগুলো। ভারতের সুতা প্রায় 30 সেন্ট কম দামে বাজারে আসায় দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন 500 থেকে 700 কোটি টাকার কম নয়। বিটিএমএ সভাপতি আরও জানান, বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত আর্থিক লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের যোগান এবং তা ক্রয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। গত 22 মাসে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্টের প্রবৃদ্ধি হার হয়েছে 137%। এটা অত্যন্ত দুঃখজনক। কেন? আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ডাম্পিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এবং আর্থিক সহায়তা নিশ্চিত না করা হলে দেশের স্পিনিং খাত বড় ধরনের সংকটে পড়বে। এই অবস্থায় সরকারের নীতিগত সহায়তার দিকে তাকিয়ে আছে শিল্পটি। ইডিএফ এর রেট অফ ইন্টারেস্ট কমিয়ে আনা দরকার, ইডিএফ এর সাইজটা বাড়ানো দরকার এই সেক্টরকে বাঁচাতে হলে, এবং আমাদেরকে সময় যেটা 270 দিন থেকে 350 দিন আমাদেরকে র মেটেরিয়ালস আমদানির সময় দেওয়া উচিত। অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে সেফগার্ড ডিউটি, আমাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা, বিদ্যুৎ এবং গ্যাস, এখন ভুলেই যাচ্ছে বিদ্যুৎ গ্যাস অবারিত থাকবে 6 মাস পরে, কারণ বিদ্যুৎ গ্যাস যারা ইউজ করবে তারাই তো থাকবে না। ভারতের ডাম্পিংয়ের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, স্পিনিং শিল্প বা বস্ত্র খাতের যেই এই সংকট বিষয়ে আমরা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিটিএম এর সাবেক পরিচালক এবং লিটল স্টার স্পিনিং মিলের চেয়ারম্যান জনাব খোরশেদ আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে যেটি আমরা সংবাদে দেখেছি এবং কালকে সংবাদ সম্মেলনে আসলে খুব জোরালোভাবে বলা হয়েছে যে ভারত থেকে কম দামে সুতা আমদানি হচ্ছে। এই কম দামে সুতা আমদানি কিভাবে সম্ভব হচ্ছে? ভারতে কি উৎপাদন খরচ কম, নাকি আসলে বিষয়টা কি ঘটছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ও দেশের নিয়মটা হলো কি, এখানে 2টা রেট আছে ওনাদের। আপনি যে লোকাল যেসব মিলে তারা সুতা বিক্রি করতেছে, বস্ত্র মিলে, টেক্সটাইল মিল যেগুলো ভারতীয় টেক্সটাইল মিল, ওনারা যেসব মিল থেকে সুতা কিনতেছেন এটার জন্য একটা রেট। এটা রেট ধরেন আপনি মনে করেন, আমি যদি বলি গত কিছুদিন আগে তথ্য আমার কাছে ছিল, যেমন 284 টাকা পার কেজি ওদের রুপিতে। তো এটার দাম প্রায় ধরেন আমাদের হিসাবে $3 কাছাকাছি আসে। কিন্তু দেখা যাচ্ছে একই জিনিস, একই মাল, একই পণ্য তারা বাংলাদেশে রপ্তানি করার সময় এটার দাম কমে গেছে 13 to 15%। তারা কিন্তু শুধু এই সুযোগটা দিচ্ছে কাকে? এক্সপোর্ট করার জন্য, যিনি এক্সপোর্ট করবেন
তারা এই বেনিফিটটা পাবেন। কিন্তু ওনাদের লোকাল মার্কেটে কিন্তু দাম কম না। আমাদের লোকাল মার্কেটে বাংলাদেশে আমরা যেভাবে সুতা বিক্রি করি, আর ভারতে যে সুতা তারা লোকাল মার্কেটে বিক্রি করে, যেসব উইভিং মিলকে তারা দেওয়া হয়, তাঁতিদেরকে দেওয়া হয়, ওখানকার রেট একটা আর এক্সপোর্টের জন্য রেট একটা। এখানে যদি আপনি বলেন তাহলে কেন দুইটা হলো, দুইটা হওয়ার কারণ হচ্ছে তারা ডাম্পিং করতেছে। ডাম্পিং বলতে আমরা যে জিনিসটা বুঝি যে অতিরিক্ত মাল যদি হয় কোনো দেশে, আপনি উৎপন্ন করতেছেন, অতিরিক্ত মাল আপনার প্রোডাকশন হচ্ছে, আপনার কন্ট্রোলের বাইরে আপনি কিছু মাল তৈরি করে রাখতেছেন এই মালটা সস্তা দরে বিদেশে বিক্রি করার জন্য, যার জন্য ওইখান থেকে আমাদের এখানে প্রতি কেজিতে 30 সেন্টের মতো ডিফারেন্স হচ্ছে। তো 30 সেন্ট বলতে গেলে ধরেন আমাদের যারা গার্মেন্টস ব্যবসায়ী নিশ্চয়ই তারা সস্তায় দেখবেন যে আমি সস্তায় কোথায় পাই, যার জন্য এই জিনিসটা ও দেশে চলে যাচ্ছে। এই জন্য যে ওখানে তাদের, আমাদের এখানে এখন রেট কত আর ওদেরটা কত রেটে পাওয়া যাচ্ছে? না এখন আমাদের এক্সপোর্টের জন্য যেটা তারা দিচ্ছে এখন ওইখান থেকে তারা আপনি মনে করেন 250 to 255 তারা অফার করতেছে 250 পার কেজি। এটা হলো 30 কাউন্টের জন্য, এক এক কাউন্টের এক এক দাম। হ্যাঁ, আর আমাদের এখন বাংলাদেশে আমাদের কস্টিং হয়েছে $3.5 কস্টিং। জি, আচ্ছা, আমরা তো তুলা ইম্পোর্ট করি, তুলা ইম্পোর্ট করে এই কস্টিংটা আমাদের দাঁড়াচ্ছে $3.5। তো এখন এখান থেকে আমরা এখন কমে বিক্রি করতেছি, $2.80 পর্যন্ত আমরা বিক্রি করতেছি। কারণ হয়েছে আমাদের কোনো আপনার স্টোরে বা গোডাউনে সুতা রাখার কোনো জায়গা নাই। তার মানে আপনারা লস দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই লস, হ্যাঁ প্রোডাকশন কস্ট লস যাচ্ছে, ওকে, লস দিয়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের কোনো রাস্তা এখন অল্টারনেট দেখতেছি না। এখন দেখেন বিদেশে যেমন ইন্দোনেশিয়া, তারা তুলা সুতা ইম্পোর্ট করে, সেখানে তাদের উপরে যদি ইম্পোর্ট হয় তাদের নিজস্ব মিলকে বাঁচানোর জন্য, নিজস্ব শিল্পকে বাঁচানোর জন্য, নিজস্ব আপনার কর্মসংস্থান করার জন্য তারা সাপোর্ট দিচ্ছে কাকে? স্থানীয় মিলকে। কিন্তু আমাদের সরকার থেকে এই ধরনের কোনো সাপোর্ট আমরা পাচ্ছি না দেখে আমাদের যে আজকে $23 বিলিয়ন যে আমাদের শিল্পটা, এই শিল্পটা বসে যাচ্ছে। মানে কি সাপোর্ট তারা পাচ্ছে আর আমরা পাচ্ছি না? সাপোর্টের ভিতরে মনে করেন যে তারা যদি এখন আপনার যেখান থেকে বিশেষ করে ভারত থেকে যে সুতা ইম্পোর্ট করতেছে সেখানে তারা মনে করেন 13 থেকে 15% তারা বেনিফিট পাচ্ছে, মানে ইনসেনটিভ। ওখানে ইনসেন্টিভ বলতে পারে না, কারণ হচ্ছে কি বেনিফিটটা কিভাবে দিচ্ছে? এটা তারা বিভিন্ন ভাবে দিচ্ছে, 3-4টা ওয়েতে দিচ্ছে, এবং ওইটা মানে তারা যে কারণে তাদের প্রোডাকশন কস্ট কম হচ্ছে। না, প্রোডাকশন কস্ট কম না, মানে সেলের জন্য কস্টটা কম, Okay, এক্সপোর্টের জন্য। লোকাল প্রোডাকশনের জন্য কস্ট কমে নাই, প্রোডাকশন কস্ট তার একই আছে। তাহলে ওদের আমরা যেটা 3 সেন্টের উপরে আমাদের যেটা প্রোডাকশন কস্ট হচ্ছে, ওদের ওখানে প্রোডাকশন কস্টটা সেম 30 ওদের সঙ্গে আমাদের প্রোডাকশন কস্টে একটা জায়গায় আমাদের উইকনেস আছে, সেটা হলো তুলা। ও দেশে না, ওদের নিজস্ব তুলা, সেখানে ধরেন আমাদের 2 সেন্ট 3 সেন্ট 5 সেন্ট আমাদের ব্যবধান হবে। 2 নম্বর হলো ওদের টেকনোলজিতে একটু আমাদের থেকে ম্যান পাওয়ার কম লাগে, সেখানে 2%। অ্যাকচুয়ালি ভারতের সঙ্গে আমাদের যে সুতা তৈরিতে আমাদের বৈষম্য এখানে শুধু হচ্ছে আমাদের টোটাল 4 to 5% ডিফারেন্স হয়। ওকে, ওনাদের কাছ থেকে আমরা 4 to 5% ডিফারেন্স আমাদের কস্টিং থাকে নর্মালি, যেটা বা ভারতে মনে করেন বিক্রি করতেছে যে লোকাল তুলা সুতাগুলা, সেটার সঙ্গে আমাদের এখানে দাম মাত্র বেশ কম 5 টাকা 3 টাকা পার কেজিতে, এটা ডিফারেন্স। কিন্তু আমাদের এখানে কিন্তু উন্নত মানের সুতা হয়, এই জিনিসটা অনেকে জানেন কিনা যে বাংলাদেশে কিন্তু এখন আধুনিক মেশিন, আপনি জানেন যে ওনাদের মেশিন কিন্তু এখানে ওদের নিজস্ব মেশিন দিয়ে করেন, আর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ জার্মানি, ইটালি, ফ্রান্স, জাপান বিভিন্ন দেশের মেশিন দিয়ে আমরা কোয়ালিটি মাল করতেছি। কিন্তু কোয়ালিটি মালের জন্য কিন্তু আমরা ইনভেস্ট করেছি, কিন্তু দাম পাচ্ছি না। দাম পাচ্ছি না কি আমাদের বায়ার যারা আছেন ওনারা ওটা দেখতে চাচ্ছেন না যে আপনি কি মেশিন দিয়ে বানালেন, আমার দেখার দরকার শুধু সুতাটা কম দাম কিনা, এই হলো ব্যাপার। তবে ওনাদের যেভাবে আপনার ইনসেন্টিভ দিচ্ছে, ওটা একটা উন্নত দেশ, তারা ইনসেন্টিভ বলতে পারে না। এখানে তাদের রোড ট্র্যাপ বলেন, এটা বলেন, সেটা বলেন, বিভিন্ন ধরনের এটা কি করা হয়, ক্যাশ টাকাও তারা দেয় না। এটা আপনি এক্সপোর্ট করলেন, এখানে মনে করেন আপনি $20,000 আপনি একটা ইনসেন্টিভ পেয়েছেন 13% বা 11% 14%, সেটার জন্য তারা একটা বন্ড দিবে আপনাকে বা কুপন দিবে, সেই কুপনটা দিয়ে আপনি অন্য কোনো সরকারি কাজের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তাতে মানে ইনসেনটিভটা আসলে অন্যভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তারা যে কারণেই হোক তারা কম দামে এক্সপোর্ট করতে পারছে বাংলাদেশে, এখন আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা যেখানে খরচ কম পড়বে সেইটাই কিনবে, এটা খুব স্বাভাবিক, ব্যবসায়ীরা এটা করবেন। কিন্তু আমাদের দেশীয় স্পিনিং মিলকে রক্ষা করার জন্য, স্পিনিং শিল্পটাকে, যেহেতু আসলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সবচেয়ে বড় শিল্প, সেটিকে
আজকের এই অবস্থানে আনার পেছনে এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেসব কারখানাগুলো আছে, শিল্পগুলো আছে, সেগুলোর বড় ভূমিকা আছে। এই যে এত আপনাদের এখানে তো অনেক প্রচুর বিনিয়োগ আছে, তাই না? তো এইটিকে রক্ষা করার জন্য আসলে সরকারের পলিসির জায়গাটাতে গ্যাপ কোথায়? এখানে আমার হিসাবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে এখানে সর্বনিম্ন 4টা পদ্ধতি থেকে আপনাকে সরে আসতে হবে বা আপনাকে বিবেচনা করতে হবে, আপনি যেটি আসেন। 1 নম্বর হলো যে দেখেন, আমি এটা একটু আগে বলেছিলাম ইন্দোনেশিয়ার কথা। ইন্দোনেশিয়াতে স্পিনিং মিল আছে, যদি কেউ ওইখানে গার্মেন্টস মালিক কোনো সুতা ইম্পোর্ট করতে চায় সেটার উপর তাকে ডিউটি দিতে হবে। আমি বললাম যে এটা আমরা ডাম্পিং বলি বা যেটাই হোক, মালগুলো তারা রেডি করে বিক্রি করে ইমিডিয়েট। তাদের কিন্তু এরকম না যে অর্ডার দিয়ে নিয়েছেন। আমাদের দেশে গার্মেন্টসে কী করে অর্ডার, এইখানে ধরেন তারা 13 থেকে 15% তারা সুবিধা পাচ্ছে। আমরা চাচ্ছি যে আপনারা যদি কোনো কেউ আমাদের দেশকে স্থানীয় শিল্পকে বাঁচানোর জন্য, এবং স্থানীয় শিল্প কিন্তু শুধু বাঁচাইলে হবে না, এটার সঙ্গে আপনাকে জানতে হবে কি কি আছে, আপনি পিছনে যেতে হবে। এখানে ব্যাংক জড়িত। আমার এই শিল্প যদি আমি চালাইতে না পারি, আমি ব্যাংকের টাকা কোথায় থেকে দিব? আপনি আমাকে জেলে নিতে পারেন। দ্বিতীয়ত হলো আমার কর্মসংস্থান। তো এই যে জিনিসগুলো আছে, এটার জন্য আমাদেরকে, আমার সর্বপ্রথম প্রস্তাব আমার ব্যক্তিগত, যদি কোনো সুতা ইম্পোর্ট করা হয় বিদেশ থেকে, আমাদের শিল্পকে বাঁচানোর জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য মিনিমাম 16% ওখানে ডিউটি বসাইতে হবে। বিদেশে বেশি আছে ওই সুতার উপরে। এখন কত পার্সেন্ট? এখন তো 0%। হ্যাঁ। ও আচ্ছা, ইন্ডিয়া থেকে 0% আমরা করতে সুতা পারছি। আনতেছি। আচ্ছা, এই 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 পলিসিটা কবে করা হয়েছে? এটা তো যারা গার্মেন্টসের ব্যবসায়ী, যারা এক্সপোর্ট করেন, তারা তো ব্যাক টু ব্যাক নিয়ে আসেন। আপনি জানেন ডিউটি ফ্রি, কিন্তু সব ডিউটি নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইন্ডিয়াতে যে এক্সপোর্টটা করছি সেটার এগেইনস্টে এটা না, ওনারা ওখান থেকে, আমি বলতেছি যে সুতাটা ইম্পোর্ট হবে পার্শ্ববর্তী দেশ থেকে, সেই সুতার উপরে 16% ডিউটি বসানো হবে। যেই নিয়ে আসুক, এক্সপোর্টার নিয়ে আসুক বা যেই নিয়ে ব্যাক টু ব্যাক নিয়ে আসুক, তাকে ডিউটি দিয়ে আনতে হবে। অন্যথায় এই মিলকে বাঁচাতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর হলো, যদি আপনি এটা 16% না করেন, আরো কম করতে চান 10%, তাইলে আমাদের 12% ইনসেন্টিভ দিতে হবে। আমাদের এখানে এককালে আপনি জানেন এই গার্মেন্টস শিল্পকে রক্ষা করার জন্য 25% আমাদের ইনসেন্টিভ ছিল। এই উপর এটা কিন্তু আমরা কেন এসেছিলাম এখানে, আজকে আমরা $23 বিলিয়ন ইনভেস্ট করে বিদেশ থেকে মেশিনপত্র এনে, বিদেশি লোকজন এনেও আমাদের টেকনিক্যাল নোহাউকে স্ট্রং করার জন্য আমরা কেন ঝাঁপাই পড়েছিলাম? শুধু এই গার্মেন্টসকে সহযোগিতা করার জন্য, যে ফরেন কারেন্সি আমরা রেখে দিব। আমাদের মূল উদ্দেশ্য ছিল কি, যে আমাদের যে এখানে আমরা ভ্যালুয়েশন করতেছি, আমাদের মূল উদ্দেশ্য ছিল ভ্যালুয়েশন করা। সেই আমলের কথা বলি, যখন 25% দেওয়া হয়েছিল, তখন ভ্যালুয়েশন ছিল 30%, 25% এরকম। এখন এটা হয়তো 30 থেকে 40% হয়েছে, কিন্তু আমরা ভ্যালুয়েশন চাচ্ছি। আজকে ভারতের মতো দেশ যদি গার্মেন্টস এক্সপোর্ট করে, তাদের ভ্যালুয়েশন প্রায় 78% to 82, আর আমাদের ভ্যালুয়েশন হচ্ছে, আমার মনে হয় 30 থেকে 35% হবে। বা তো আমরা চাচ্ছি এটা 60% ভ্যালুয়েশন করতে হবে। এই ধরনের একটা আইন যদি করে দেন, তাতেও কিন্তু আমাদের লোকাল মিলগুলো থেকে সুতা যাবে। তাইলে হলে আমার 3টা অপশন এখানে গেল। একটা হলে আপনি ডিউটি বসাবেন ওটার উপরে, তাই না? অথবা আপনি আমাদের এখানে ভ্যালুয়েশন করার জন্য একটা ফিক্সড করে দিবেন, যে আমার একটা শার্ট $1 যদি বিক্রি হয়, এই সুতা কাপড় বাংলাদেশে তৈরি হইলে এটার 60% আমাকে ভ্যালুয়েশন, মানে 60 সেন্টস আমি পাবো। আর 40 সেন্টস আপনাকে সুযোগ দেওয়া হলো, বিদেশ থেকে আপনি র মেটেরিয়াল আনেন, যেটা আনতে চান আনেন, তবে অতিরিক্ত আনবেন না। আচ্ছা, সেক্ষেত্রে কি আমাদের গার্মেন্টসের যে প্রোডাকশনের কস্ট বেড়ে যাবে না? এখন শুনেন, গার্মেন্টসের তো কস্ট বাড়বে, কারণ সেই কস্ট যখন বাড়বে তখন তো আবার আমরা কম্পিটিটিভনেস হারাবো। না, আমরা হারাবো না। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে আপনার গার্মেন্টসের যে মজুরি, যেটা আমরা সিএম বলি, এটা অন্য কোনো দেশ পারবে না। আর আমাদের দেশে যে পণ্যটা বানানো হয়, আপনি জানেন কিনা, আমরা কিন্তু সবচেয়ে সস্তা পণ্য তৈরি করি। একটা শার্ট ভিয়েতনামে আমি নিজে গিয়ে দেখেছি বিভিন্ন গার্মেন্টসে, এটা কিন্তু অনেক দামি। $12 নিচে কোনো শার্ট নাই। আমাদের এখান থেকে আপনি $60 নিতে পারবেন, একটা টি শার্ট দিতে পারেন $2, কিন্তু ওরা এখন সস্তা দামে বানাচ্ছে। সেই কারণেই তো বাংলাদেশ আসলে এই যে গ্লোবাল মার্কেটে সেকেন্ড পজিশনে, তো এটা একটা বড় কারণ যে আমরা অনেক চিপ রেটে দিতে পাচ্ছি। কিন্তু যদি আমাদের খরচ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি আমাদের এখানে রেট বেশি হয়, খুব স্বাভাবিকভাবে বায়াররা তো আমাদের এখানে নাও আসতে পারে, আমাদের তো মানে সেল তো কমে যেতে পারে। এমনিতেই তো রপ্তানি কমছে, গত কয়েক মাসে আমরা দেখছি যে গত 5-6 মাস ধরেই রপ্তানি কমছে। সেটা কি একটু বড় আরেকটি ঝুঁকি তৈরি করবে না? না, আপনি যেটা বলছেন, ধন্যবাদ আপনাকে। এখানে এই প্রসঙ্গে যদি আমি বলি, আপনাকে সর্বপ্রথম আমার দেশকে দেখতে হবে। এখন আমার দেশে কোনটাতে লাভ হবে, আমি ওকে সস্তা দেওয়াতে আমাকে লাভ হবে,
নাকি আমি একটা প্রাইস নেব আমার প্রোডাক্ট দিয়ে করব। আজকে দেখেন এই আমেরিকান যে পলিসি মিস্টার ট্রাম্প যে উনার কি করেছেন, উনার দেশের জন্য উনি 100%, 125% কেন করেছেন? তার দেশের জনগণ কাপড় কিনবে, একটা টি শার্ট কিনবে, আমাকে ডিউটি দিয়ে আসতে হবে কেন? সে চাচ্ছে যে আমার একটা এখানে আয় হতে হবে। আরেকটা যেটা আপনি বলতেছিলাম একটু ভুলে যাব বলে নেই, আরেকটা হলো সবচেয়ে ক্ষতি হয়েছে আমাদের গ্যাসের মূল্য। যেই গ্যাসের মূল্যটা 16 টাকা ছিল সেখানে আপনি দেখেন 32 টাকা হলো। এটা কি গ্যাসের বিষয়টা আসবো, কারণ আচ্ছা, আপনি ঠিক এই আছে। বিষয় নিয়ে আসলে অনেক কাজ করেছেন জ্বালানি নিয়ে, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আসবো। আচ্ছা, এখন ঠিক আছে। পরিস্থিতি কি, যেহেতু আসলে শীতকাল চলছে, আমরা জানি যে শীতের সময় গ্যাসের প্রেসার অনেক কম থাকে, তো সবকিছু মিলিয়ে কি কি সংকট আছে, সমাধানের উপায় কি, আমরা আরো আলোচনা করব। আমরা একটু বিরতি নিয়েছি। দর্শক, সময় হয়েছে একটি বিরতির পরে এসে আমরা আবারও আলোচনায় ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম স্পিনিং মিলের দুর্দশা এবং সংকট উত্তরণে আসলে কী করণীয়, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন লিটল স্টার স্পিনিং মিলের চেয়ারম্যান খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন যে স্পিনিং এবং টেক্সটাইল মিলে প্রচুর গ্যাসের প্রয়োজন হয়, আমরা জানি সেই গ্যাসের সংকট দীর্ঘদিনের, এবং এটি নিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, লেখালেখি করছেন, কথা বলছেন। এই মুহূর্তে পরিস্থিতি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিগত ধরেন 4 মাস আগে গ্যাসের উন্নতি হয়েছিল, এবং যে উন্নতি হয়েছিল তাতে আমাদের যেখানে 50% মেশিন বন্ধ ছিল সেটা আমরা 80% পর্যন্ত নিয়ে আসছিলাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখলাম আমার মিলে 2 প্রেসার, যেখানে আমার থাকার কথা 10, আমার ফ্যাক্টরি এখন কিন্তু গ্যাসের জন্য বন্ধ। আমি 30% বন্ধ করেছি, আমার বিক্রি হয় না, সুতা রাখার জায়গা নাই, এই জন্য প্রোডাকশন কমিয়ে দিয়েছি। কিন্তু গ্যাস যেটা থাকার কথা, এখন আবার গ্যাসের সমস্যার জন্য আমার মিল আরও 30%, 50% বন্ধ হয়ে গেছে। আজকে গ্যাসের অবস্থাটা কেন এই জিনিসটা বুঝতে পারলাম না। ইদানিং কিন্তু আমাদের গ্যাসের যে সমস্যাটা ছিল আগে, তার থেকে কিন্তু আমাদের যে চাহিদাটা সরবরাহ বৃদ্ধি হয়েছিল, তো হঠাৎ আজকে 1 সপ্তাহ যাবৎ কেন জানি এটা কমে গেল। এখানে আরও বাড়ার কথা, আপনারা দেখেছেন পেপারে নিশ্চয়ই, যে অবৈধ লাইনগুলো কাটা হচ্ছে, এবং এই অবৈধ লাইনের গ্যাসগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম। তো এখন আমাদের মিল বন্ধ হচ্ছে কিন্তু গ্যাস নাই। এটার ব্যাপারে আমি বুঝতে পারতেছি না। এটা কি মানে শীতের কারণে, শীতকালে কি একটু শীতের কারণে তো আমরা তো আরো শীত, আমাদের তো শীত আরো গিয়েছে, কিন্তু আমাদের এরকম তো হয় না, প্রেশার তো আছে 2। ওকে, এখন কি তাহলে গ্যাসটা যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না, করে এটা বরফ হয়ে যাচ্ছে না, কোনো কিছু হচ্ছে নাকি নতুন করে আবার সংযোগ, অবৈধ সংযোগ? না, আমি সেটা বলতে পারবো না। অবৈধ সংযোগ তো বহু আছে, এই জিনিসগুলো ধরা হচ্ছে। বর্তমান যিনি চেয়ারম্যান এমডি সাহেব আছেন, ওনারা অক্লান্ত চেষ্টা করতেছেন ধরার জন্য, এবং লাইন বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস রয়ে গেল, যে লাইনগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে সঠিক, এটা ভালো পদক্ষেপ, কিন্তু এই লাইনগুলো কে দিয়েছেন এটার কিন্তু আমরা এই পর্যন্ত কোনো রকমের কারো কাছে প্রমাণ পাই নাই যে কারা জড়িত ছিল। আমরা একটু দেখতে চেয়েছিলাম যে এই লাইনগুলো দেওয়ার জন্য জড়িত কারা, এবং এত বছর তারা কোটি কোটি টাকা নিয়ে গেল, এই টাকাটা কোথায় গেল? এই টাকাটা যে এখানে গিয়েছে সেটা কিন্তু আমরা ব্যবসায়ীরা দিচ্ছি। আপনি বলতে পারেন, আপনি কেন জিজ্ঞেস করেন যে টাকাটা কে নিয়েছে? এটা আমার হক আছে। এই কারণে আজকে গ্যাসের দাম থাকতো 12 টাকা, আজকে এই চুরির জন্য যে চুরি হচ্ছে এটাকে নিয়ে 32 টাকা দ্বারা করা হয়েছে। যদি চুরি না থাকতো আজকে এটা 16 টাকার উপরে যেতে পারতো না। এখন আমি বলতে পারি, যদি গ্যাস চুরি বন্ধ হয়, যেভাবে করতেছেন হয়তো ওনারা পারবেন, কিন্তু আমরা কিন্তু এতে সন্তুষ্ট যেটা আছি। আর একটু সন্তুষ্ট হবো যখন ওনারা দেখাবে যে আমাদের লোক বা বাইরের লোক এই লাইনগুলো শুনেন, যেই লাইনগুলো দিয়েছে, আপনি যে ছবি দেখেন, এটা সাধারণ মানুষের কথা না, জিন পরে এসে করতে পারে না। এখানে জড়িত আছে আমাদের লোকজন, কিন্তু একজনও ধরা পড়ে নাই এতগুলার ভিতরে। আমরা চাই এটা দেখার জন্য যে কে এই কাজের সঙ্গে জড়িত, এটা আমরা দেখতে চাই। এবং আমরা আশা করি পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস আমাদের কাস্টমারকে দেখাবেন কারা আমাদের এই টাকাগুলাকে, আজকে আমাদের টাকা দিতে হচ্ছে, আমরা লস খাচ্ছি গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য। আজকে যদি চুরি না হইতো তাহলে কিন্তু আমার দাম এটা হতো না। আচ্ছা, গ্যাসের দামের প্রসঙ্গ যেহেতু আসছে, গ্যাসের দাম কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বিশ্ববাজারে অনেক অনেক কমে গেছে। জি, একটু আগেই দেখছিলাম যে এখন বোধহয় 10-এর নিচে, $10 নিচে চলে এসেছে। জি, এইটি এই মুহূর্তে কি আমাদের আসলে দেশের বাজারে গ্যাসের দাম কমানোর সুযোগ আছে? না, সুযোগ তো দেখেন, গ্যাসের দাম যখন বেড়ে গেল
তখন কিন্তু দামটা বাড়ানো হইলো। কিন্তু যখন কমে গেল, এত কমে গেল, এটার দাম মনে করুন $32, $34, $37, $40 পর্যন্ত কিনা হয়েছে। আমার যতদূর নলেজ আছে, যদি ভুল না বলে থাকি, এই এলএনজি $40 পর্যন্ত কেনা আছে। তা আজকে যদি এটা $10 চলে আসে, $12 চলে আসে বা এরকম দামে থাকে, কত পার্সেন্ট কমলো আপনি বলেন? $40 সময় আপনি আমার কাছে 36 টাকা নিচ্ছেন। তো আজকে যদি $10 হয় বা $12 হয়, তাহলে এটা কত হওয়া উচিত? তো আমাদের একটা বিবেচনা করা উচিত। আমরা শুধু ব্যবসায়ী করব আর আমরা লস দেখাবো, লসটা দেখানোর জন্য একমাত্র গ্যাসের যে মানে চুরির 1 নম্বর দায়ী। 2 নম্বর হলো এখানে ক্যালকুলেশন করতে হবে যে বর্তমানে যদি আমি গ্যাসটা কিনি, এতে আমি কত দিতে পারি। আজকে সস্তা দাম, আজকে যদি আমি বুকিং করি, এটা রিস্কটা কম। আমরা যখন বুকিং করেছি 1 বছরের জন্য, 6 মাসের জন্য, বা আমি জানি না কত দিনের জন্য করা হয়, কিন্তু আমরা আমাদের বেলায় যখন আমরা কোনো কিছু কিনি, যখন দেখি সস্তা তখন একটু বেশি কিনি। এটি সাধারণ নিয়ম। এখন যদি তারা বুক করতে পারেন যে ঠিক আছে আগামী 3 বছরের জন্য, 2 বছরের জন্য, 1 বছরের জন্য, হয়তো আপনি বলতে পারেন ডলার নাই, আমরা যেটা পরিমাণ সেটি আনবো, পার্টলি আনবো, আমরা তো কন্ট্যাক্ট করতে পারি, পার্ট পেমেন্ট পার্ট শিপমেন্ট। তো এখন এই অবস্থায় তো ধরেন এই যদি গ্যাসের দাম যদি আপনি 16 টাকার নিচে আনতে না পারেন, এটা যেভাবে হোক, কিন্তু আমার মনে হয় লস হবে না। গ্যাসের কোম্পানি পেট্রোবাংলা লস হবে না যদি তারা ক্যালকুলেশন করেন, সঠিকভাবে কিনতে পারেন আজকের মার্কেট রেট দেখে, যে এই দাম আছে, এটা এই দামে বুক করে এইটা যদি সরবরাহ শুরু করে, হয়তো 2 মাস পর আসবে গ্যাসটা বা 1 মাস পর আসবে। আমরা যদি পাই তাহলে আমাদের দামটা অনেক কমে আসবে। কমে আসলে এই যে আমাদের সুতার যে কম্পিটিশনের বাজারটা, এখানে তো আমাদের জ্বালানি অনেক খরচ, আপনি জানেন কি না? 12%, 9 থেকে 12% এই জ্বালানি খরচ আমাদের কস্টিংয়ে। তো আমার যদি এখানে অর্ধেক কমে, এটা তো ভালো কমবে। আমি তো মনে করি 4%, 5% কমাইতে পারবো কস্ট। আমি আমার যে এক্সপোর্টের যে গার্মেন্টস আছে তাদেরকে আমরা দিতে পারি সহযোগিতাটা। তো এই গ্যাসের মূল্যটার ব্যাপারে আমি মনে করি একটা মনিটরিং সেল করা দরকার। এটা প্রাইসটা কত বর্তমানে আছে এবং এটা কত হতে পারে এটার উপরে। দ্বিতীয়ত হলো যে চুরি যেভাবে বন্ধ হচ্ছে, এটা আরও স্ট্রংলি মনিটরিং করতে হবে এবং বের করতে হবে কারা এর সঙ্গে জড়িত ছিল। যদি এটা করা হয়, গ্যাসের মূল্য অবশ্যই কমে আসবে, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের আসলে সময় একেবারেই কম, আর একটি বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতির সময় হয়েছে, আরো একটি ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরো একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই পত্রিকার প্রধান বাণিজ্য শিরোনামগুলো। শুরুতেই আমরা আমাদের হাতে যে সংবাদটি আছে, দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে যে মূল্যস্ফীতি, বেকারত্ব, বিনিয়োগ ও খেলাপিতে বিপর্যয়, গভীর সংকটে অর্থনীতি। আসলে বর্তমান অর্থনীতির বাস্তব চিত্রই উঠে এসেছে এই রিপোর্টে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে বেকারত্ব, কর্মসংস্থানের ঘাটতি এবং খেলাপি ঋণ, সব মিলে আসলে অর্থনীতি একটি গভীর সংকটের মধ্যে পড়ছে। সেই সংবাদটি করেছে। পরের সংবাদটি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে যে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরও $11.5 কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংকের নিয়মিত যেই ডলার কেনার প্রক্রিয়া তারই অংশ। পরের সংবাদটি শেয়ার বিজে, তারা বলছে লেনদেন আরও বেড়েছে, বেশিরভাগ শেয়ারের দরপতন। এটি পুঁজিবাজার নিয়ে, পুঁজিবাজারের আসলে টালমাটাল পরিস্থিতি আমরা দেখছি, সেটি নিয়ে সংবাদ করা হয়েছে। প্রথম আলো শিরোনাম করেছে ভোক্তা ঋণে বেড়েছে গ্রাহক, কমে গেছে ঋণের স্থিতি, অর্থাৎ ভোক্তা ঋণ বেড়েছে সাম্প্রতিক সময়ে। যেখানে গত 3 মাসে ভোক্তা ঋণ কমেছে প্রায় 22,000 কোটি টাকা, যদিও এই 3 মাসে ভোক্তা ঋণের গ্রাহকের সংখ্যা বেড়েছে, মানে গ্রাহক সংখ্যা বাড়লেও ঋণের মোট পরিমাণ আসলে কমেছে। পরের সংবাদটি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, সেখানে বলছে যে ভারতীয় সুতার ডাম্পিং, দেশীয় শিল্প বাঁচাতে সরকারের জরুরি হস্তক্ষেপ চায় মিলাররা, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। জনাব খোরশেদ আলম আছেন আমাদের সাথে। জনাব খোরশেদ আলম, এই যে স্পিনিং মিলের যে সংকট, এখানে 2 ধরনের স্পিনিং মিল আমরা আছে জানি, যে আপনারা যে সুতাটা তৈরি করেন সেটি রপ্তানিমুখী শিল্পে সরবরাহ করেন, আবার কিছু সুতা আপনারা দিচ্ছেন দেশীয় যেসব বস্ত্র খাত আছে সেখানে। এই দুইটার জন্য কি নিয়ম 2 ধরনের, মানে এই মানে দেশীয় শিল্পের যে সুতা দিচ্ছেন সেখানে আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, আপনি একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন এই সময়ের ভিতরে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে আমাদের এখানে স্পিনিং মিলগুলো 2টা ভাগে বিভক্ত আছে। একটা যারা এক্সপোর্ট করেন তাদের জন্য ইনসেন্টিভ হতে পারে বা যেটা পাবেন, আর আমাদের জন্য এই ইনসেন্টিভটা নাই। আমরা লোকাল যারা বিক্রি করতেছি
আমাদের জন্য এই ফ্যাসিলিটিটা নাই। বরঞ্চ আমাদের লোকেল দেখেন, বাংলাদেশে আমাদের মধ্যবিত্ত গরিব শ্রমিক যারা আছেন, গার্মেন্টসের শ্রমিক আছেন, এদের মধ্যে সব কাপড় আমরা এখানে তৈরি করি, এখানে আমাদের 1 কেজি সুতাতে 5 টাকা ভ্যাট দিতে হয়, আগে ছিল 2 টাকা। অর্থাৎ হলো যে আপনি আমাদের দেশের যে গরিব লোক যারা কর্মসংস্থানের জন্য আমরা কাপড় বানাচ্ছি, আজকে আমরা এই বিটিএমএ থেকে আমাদের একটা সমীক্ষা ছিল, আমার ধরেন আরও 4 বছর আগের কথা বলি, বাংলাদেশ আমরা $12 বিলিয়ন কাপড় তৈরি করি আমাদের নিজস্ব জনগণের জন্য। সেখানে আইটেম ছিল 20টা। আপনি যদি প্রথম থেকে আসেন, আমি সংক্ষেপ, আপনার সময় হবে না জানি, সেনাবাহিনীর যত কাপড়, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, যত কাপড় দেখেন, এদের ড্রেসগুলা কারা তৈরি করে? আমরা বাংলাদেশ। এটা কিন্তু ইম্পোর্ট করতে হয় না, আমাদের নিজস্ব। যদি আমি আজকে এটা তৈরি না করতাম, আমার কিন্তু ইম্পোর্ট করা লাগতো। গার্মেন্টস শ্রমিক কত লক্ষ কোটি লোক আছে, সাধারণ মানুষের জন্য আমরা কাপড় তৈরি করতেছি, এখানে আমাকে ভ্যাট দিতে হচ্ছে 5 টাকা পার কেজিতে সুতাতে। প্লাস আমাদের ধরেন ইয়ের উপরে, এই গ্যাসের উপরে আমাদের আবার একটা ভ্যাট আছে এক্সট্রা, এটা এক্সপোর্টের জন্য নাই, ওইখানেও আমাদের একটা ভ্যাট দিতে হয়। তো আমাদের স্থানীয় লোকজন যে কাপড়গুলো পাচ্ছে, সেগুলোতে কিন্তু আমাদের কস্টিংটা বেড়ে যাচ্ছে। তা আমার উচিত, আমার সরকারের কাছে নিবেদন যে আপনারা আমাদের আগামী 3 বছরের জন্য এই ভ্যাটটা মকুব করে দেন, গ্যাসের মূল্যটাকে 15 টাকার নিচে নিয়ে আসেন, আর ব্যাংকের ইন্টারেস্টটা কমায় দেওয়া হোক। তাহলে আমরা আপনাদেরকে সস্তায় এখানে স্থানীয়ভাবে এই 12 বিলিয়ন ডলারের জায়গায় এখন 7 বিলিয়নে চলে আসছে, কিছুটা বন্ডের কাপড় আসতেছে, শেষ করতে হবে। হ্যাঁ, আমরা এটাকে বাঁচতে পারবো না, হলে আমাদের উভয় শিল্প, যেটা এক্সপোর্ট এবং লোকাল, কোনোটাই আমরা টিকতে পারবো না। অবশ্যই এখানে নিশ্চয়ই সরকার, আপনার আজকের আলোচনা থেকে অনেক কিছুই আসলে নেওয়ার আছে, এবং সরকারের নীতি নির্ধারকরা এই বিষয়গুলো যদি বিবেচনা করে, নিশ্চয়ই আমাদের জন্য রপ্তানি এবং দেশীয় শিল্পের জন্য বেশ ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আজকের এই ছিল এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ।